এগুলো কিন্তু কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত তারা মনে করতো দেশের হত্যা করতো, তারা দেশের মালিক, তারা জনগণকে জনগণই মনে করতো না। এক মানে এসআই বলেন আর কনস্টেবল বলেন, পায়ের উপর পা তুলে কর্নেল সাহেব গেল দাঁড়ায় না, সম্মান দেখায় না। তো কি হয়েছে, আপনি কর্নেল হয়েছেন, কি হয়েছে, আপনি ব্রিগেডিয়ার হয়েছেন? এই কুত্তার বাচ্চাগুলাকে এখন ঠিক করতে হবে। কাউয়া আবার নাম দিল কেন আমি বুঝি না। কাউয়া তো একটা ভালো পাখি রে ভাই, ময়লা টয়লা খায়, আমাদের পরিবেশ রাখে, পরিবেশ সহায়ক একটা পাখি। এই নামটা দিল কেন তাকে? এই মোস্তাফিজের নামটা বদলায় অন্য কিছু দাও তো, এটা এটা মানায় না তার নামের সাথে, বুঝছো? কাউয়া অপমানিত হয়, কাউয়া অপমানিত। দেখেন, একটা দেশের পুলিশের ওসি যদি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে, তার কাছ থেকে যদি নির্দেশ নেয়, সেটা তো আর বাহিনী থাকে না, সেটা তো আর কোনো সংস্থা থাকে না, সেখানে আইজিরও কোনো কমান্ড থাকে না। হাসিনা হ্যাজ স্পয়েলড দিস কান্ট্রি। আমার এখানে স্নেহের দুজন অফিসার আছেন, হাসিনুর রহমান বীর প্রতীক, আমার সহকর্মী সহঙ্গী, আমরা একসাথে এই সরকারের স্বৈরাচারী সরকার, মাফিয়া সরকার, রক্ত শোষণকারী ড্রাকুলা, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম জানোয়ার হায়েনা হাসিনা এবং তার সহকর্মীদেরকে আমরা মহান আল্লাহর অশেষ রহমতে সমর্থ হয়েছি উৎখাত করার জন্য এবং দেশ ছাড়া করার জন্য। তাদেরকে বাধ্য করেছি। কাজটা খুব সহজ ছিল না। এই দেশে বসে নিজেকে শুধু আল্লাহর গোলাম হিসেবে ভেবে আমি এবং আমার সহকর্মী বৃন্দ আজকে বিগত 14 বছর যাবৎ এই মাফিয়া সরকারের বিরুদ্ধে রীতিমতো একটা যুদ্ধ ঘোষণা করেছিলাম। এই যুদ্ধ ঘোষণার ফলে অনেক দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, তারা নানাভাবে আমাকে বাধাগ্রস্ত করেছে, নানাভাবে অপকৌশলে তাদের আমার কাজগুলোকে, দেশকে স্বাধীন করার পথ থেকে দূরে রাখতে চেষ্টা করেছে। আমি এই মাফিয়ার বিরুদ্ধে দেশে বসে কন্টিনিউয়াসলি ক্যান্টনমেন্টে বসে আমি যুদ্ধ করেছি। আমার ভাই, বড় ভাই সিনহা, ডক্টর সিনহা মোহাম্মদ আবু সাইদ, তিনিও আমার সাথে ছিলেন। ধন্যবাদ ভাই আপনাকে। এই জন্য আমি বড় ভাই বলি, ওনার ছোট ভাই আমার ক্লাসমেট ছিল, যিনি ডক্টর ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন এবং তার স্থানে ভাই আমাকে স্থান দিয়ে আমার চ্যানেলে বিভিন্ন সময় এবং অন্য চ্যানেলগুলোতে রীতিমতো কথা বলে, আপনার চ্যানেলে বলেছি। এবং যখন আপনাদের চ্যানেলে মন মতো কথা বলা যাচ্ছিল না, বাধাপ্রাপ্ত হচ্ছি, সরকারের বিরুদ্ধে বললেই আপনারা নানাভাবে আটকিয়ে দেন, তখন নিজে নিজেই হক কথা চ্যানেল, হক ভয়েস করেছি এই দেশে বসে। আমার আরেক স্নেহের অফিসার এখানে আছে, কর্নেল মুস্তাফিজ, আমি তাকে খুবই স্নেহ করি। আমার যারা ভালো অফিসার, প্রফেশনাল অফিসার, সাহসী অফিসার, তাদেরকে আমি ভালোবাসি, স্নেহ করি। মুস্তাফিজ বুঝতে পারে যে দেশে বসে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে কথা বলাটা কি পরিমাণ রিস্কি। আমি প্রস্তুত ছিলাম সব সময় যে লোকজন, আমার সিনিয়র অফিসাররা ধরে হক, তুমি তো তোমাকে ধরে নিয়ে যাবে, যে কোনো টাইমে গুম করে ফেলবে। আমি কাজ, আমার প্রভুর অর্ডার যখন হবে তখন করবে, এতে ভয় পাওয়ার কিছু না। আপনি ভয় পাবেন না, আমি ভয় পাচ্ছি না। কিন্তু এই ধরনের পরিস্থিতি, এই স্বাধীন হওয়ার আগের রাতেও অনেক জেনারেল ভয় দেখায় আমাকে, কিন্তু এই আমার সহকর্মী হাসিনুর রহমান, এরা অস্ত্র টস্ত্র নিয়ে এসে পার্সোনাল আর্মস নিয়ে দেখি কি করে যে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। আমরা বিদ্রোহ ঘোষণা করলাম 2 তারিখে। হ্যাঁ হাসিন, ক্যান ইউ রিমেম্বার? হাসিন, আমরা সংবাদ সম্মেলন করলাম, হাসিন ওয়াজ জাস্ট বিসাইড মি। আমরা করেছি, আমাদের দেখা দেখি পরে আমাদের সিনিয়রও নেমেছে। এটা বিশাল একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে কনক সরওয়ার আমাদের অনুষ্ঠানটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, এটা কাজে দিয়েছে। আর একটা জিনিস হাসিন বলেছে, আমাদের সেনা প্রধান, আমি কিন্তু সব সময়, আমার 30টা বছর সেনাবাহিনীতে কেটেছে, এই সেনাবাহিনীর রক্তে রক্তে আমি প্রবেশ করেছি। প্রত্যেকটা আপনার রক্তবিন্দুর সাথে আমি পরিচয় আছে। আমি বলেছি, যখন সেনাবাহিনীর পক্ষে কথা বলেছি, সকল মানুষ আমার বিরোধিতা করেছে, সেনাবাহিনী নিয়ে কট্টর মন্তব্য করেছে, হাজার হাজার মন্তব্য করেছে, আমাকে দালাল বলেছে, ইত্যাদি বলেছে।
এই জিনিসগুলো আমাকে খুব পীড়া দিয়েছে। কিন্তু আমি বলেছি ওয়াকার উইল নেভার গো এগেইনস্ট দ্য উইল অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আপনারা বিশ্বাস করেন আমি ওয়াকারকে চিনি, ওয়াকারুজ্জামান, আমরা দুইজনে একসাথে চাকরি করেছি। সে কখনো ব্যক্তিকে প্রায়োরিটি দিবে না দেশের উপরে, এই কথাগুলো বলেছি জোর গলায়। সেটা প্রমাণ পেলে তো এখন মানুষ বলে যে না আপনি ঠিক কথা বলেছেন। তো যাই হোক, যেটা আপনি কিন্তু উনি তো অনেকটা আশ্রয় দিয়ে রেখেছেন, এটা কি ঠিক করছেন? মানে উনি তো আর্মির একটা চেইন অফ কমান্ড আছে, আর্মির একটা চেইন অফ কমান্ড আছে। সবচেয়ে দুঃখজনক হলো কি এটা বুঝতে চায় না মানুষ। একটা ডিসিপ্লিন ফোর্স, এই ডিসিপ্লিন ফোর্সে ওয়াকার যে ভূমিকা পালন করেছে সেটার জন্য আগে তাকে ধন্যবাদ দেন। তারপরে সে সিস্টেমেটিক্যালি ওয়ান বাই ওয়ান তাদেরকে যদি আটকিয়ে রাখে, তারা তো দেশ ছেড়ে চলে যায়নি, তারা তো দেশের ভিতরেই আছে, তারা তো পালিয়ে যেত যদি এই তাদেরকে ধরে না রাখা হতো। এইভাবে যদি দেখেন এই চোর বাটপার গুলোকে, কাউয়া টাউয়া কি কাউয়া, কুকিল, কুকিল তো ভালো, কাউয়া আবার নাম দিল কেন আমি বুঝি না। কাউয়া তো একটা ভালো পাখি রে ভাই, ময়লা টয়লা খায়, আমাদের পরিবেশ রাখে, পরিবেশ সহায়ক একটা পাখি, এই নামটা দিল কেন তাকে? এই মোস্তাফিজের নামটা বদলায় অন্য কিছু দাও তো, এটা এটা মানায় না তার নামের সাথে, বুঝছো? কাউয়া অপমানিত হয়, কাউয়া অপমানিত হয়। তো এই সমস্ত চোর বাটপারদেরকে যদি সামরিক বাহিনী আটকিয়ে না রাখতো, তারা তো পালিয়ে যেত, বর্ডার পার হয়ে মোদির আশ্রয়ে, কেউ হয়তো মোদির শালা, কেউ হয়তো মোদির সম্বন্ধী হয়ে যেত। সেটা হতে দেওয়া হয় না। এটা সাবাসী দেন, তারা কোথায় যাবে এখন? তাদের আমাদের হাতের নাগালে আছে। কিছু কিছু প্রক্রিয়া আছে সামরিক বাহিনীর, যে প্রক্রিয়াগুলোকে বাইরের লোক বুঝতে পারে না। সেই প্রক্রিয়া যেদিন ঘটনা ঘটেছে সেই দিনই আমি ডিজিএফআই এর অফিসে গিয়ে আমি ডিজিকে বলেছি তুমি সব ইয়াকে ছেড়ে দাও, তোমাকে আমি অনুরোধ করছি, আয়নাগর যা আছে সব ছেড়ে দিতে হবে তোমাকে, এবং যত পিএনজি আছে অবাঞ্ছিত আছে এগুলো উঠিয়ে দাও। হি কেপ্ট হিজ ওয়ার্ড, হি কেপ্ট হিজ ওয়ার্ড। এগেইন নেক্সট ডে আই ওয়েন্ট দেয়ার টুয়াইস এন্ড হি ডিড ইট হিজ ওয়ার্ড। এখন কথা হলো কি, যারা বসে আছে কিংবা ছিল, হঠাৎ করে তো আপনি ভ্যাকুয়াম তৈরি করতে পারেন না, ফেরেশতা তো এনে বসাইতে পারবেন না যে অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, অমুককে বাদ দাও, তো পাবেন কোথায়? সব তো 15-20 বছরে হাসিনা তো আজকে না, যেটি হাসিনা তো আসলে সরকার চালাতো না, এটা তো ইন্ডিয়ার সরকার, মোদির সরকার। মোদির একটা মুখ্যমন্ত্রীও না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো হাসিনার চেয়েও আরো অনেক বেশি ক্ষমতা মানে সে এই করে, প্রয়োগ করে, তার একটা সে আছে, সে স্ট্যান্ড ফর হার স্টেট। বাট হাসিনার তো সে ছিল না, সে ছিল না। একটা আমি বলবো যে পতিতার মতো সে কাজ করেছে। আমার ল্যাঙ্গুয়েজ গুলো হয়তো আপনাদের পছন্দ লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। সরি ভাই, শি ওয়াজ জাস্ট লাইক দ্যাট, কেপ্ট অফ মোদি, কেপ্ট অফ মোদি। এবং সে যা করে গেছে দেশটাকে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। যদি ওয়াকার আল্লাহর পক্ষে, আল্লাহর তার ইমান না থাকতো, ইমানদার না হতো, দেশটাতে এখন গৃহযুদ্ধ লাগিয়ে যেত, এই ইন্ডিয়াটা লাগিয়ে দিত। এই গৃহযুদ্ধ লাগিয়ে আর্মি এক সময় নিজেরা ফাইট করতো, দেশটা ধ্বংস হয়ে যেত, ইন্ডিয়া এসে দখল করতো। এটা ছিল প্ল্যান। এবং আরেকটা মাস্টার প্ল্যান হয়তো আপনারা জানেন না, এটা আমি একদম জেনুইন সোর্স থেকে বলছি। র যে বুদ্ধিটা দিয়েছিল হাসিনাকে, যখন স্টুডেন্টরা মুভমেন্ট শুরু করলো 18 তারিখের থেকে যে তারা হত্যাকাণ্ডে চলে গেল, এই বুদ্ধিটা ছিল রয়ের। হাসিনাকে বলেছে আপনি 200-400 স্টুডেন্ট ফেলে দেন, তাইলে আবার 5 বছরের জন্য আপনি নিশ্চিন্ত মানে দেশটাকে শাসন করতে পারবেন। 5 বছর আর কোনো লোক কথা বলবে না, চুপচাপ হয়ে যাবে। হ্যাঁ, এবং দ্যাটস ওয়াই আপনারা হয়তো জানেন না, পুলিশ তার পুলিশ না, এইগুলো হলো নিকৃষ্ট হায়নার চেয়ে খারাপ হয়ে গেছে, টপ টু বটম। হয়তো 2-4 জন যারা ওএসডি হয়ে গেছে তারা ভালো আছে, এগুলো কিন্তু কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজি পর্যন্ত তারা মনে করতে দেশের হত্যা করতো, তারা দেশের মালিক, তারা জনগণকে জনগণই মনে করতো না। এক মানে এসআই বলেন আর কনস্টেবল বলেন, পায়ের উপর পা তুলে কর্নেল সাহেব গেল দাঁড়ায় না, সম্মান দেখায় না। তো কি হয়েছে আপনি কর্নেল হয়েছেন, কি হয়েছে আপনি ব্রিগেডিয়ার হয়েছেন? এই কুত্তার বাচ্চাগুলাকে এখন ঠিক করতে হবে, এইগুলাকে বিচার করতে হবে। তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পুলিশকে রিফর্ম করতে হবে। পুলিশদের যে প্রয়োজনই নাই সেটা বোঝা গেছে এই যে বিগত এক সপ্তাহ। কিন্তু আমরা সেটা করার আগে তো দেখতে পাচ্ছি যে ওনাদের নিজেদের মধ্যেই পরিবর্তনটা হচ্ছে বারবার, এবং যে পরিবর্তন নিয়ে সবই তো একটা সময় লাগবে। এই যে পুলিশ ছাড়া আমাদের দেশ 7-8 দিন ধরে চলছে না, কত সুন্দর ডিসিপ্লিন হয়ে গেছে দেশ। এই স্টুডেন্টদেরকে আমি যেটা পরামর্শ দিয়েছি, হয়তোবা শুনবে হয়তোবা শুনবে না, সকল কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বিএনসিসির অন্তর্গত করতে হবে, তাদেরকে রাজনীতি মুক্ত করতে হবে। রাজনীতি মুক্ত করে তাদেরকে বিএনসিসির ট্রেনিং দিয়ে
2 মাসের 4 ঘন্টা তারা পার্ট টাইম চাকরি করবে পুলিশে, যেটা বিদেশেও হয় এই নিজের লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য। এই 4 ঘন্টা তারা এই পুলিশের কাজ করবে, অফিসিয়াল কাজও করবে, রাস্তাঘাটেও কাজ করবে। আর কিছু অফিসার থাকবে যারা মামলা মোকদ্দমা ইত্যাদি। এই পুলিশ, এই দুর্নীতিগ্রস্ত পুলিশ তো আমাদের দরকার নাই। ওই যে শূন্য দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই কথাটা তো আমার না। এই দুষ্ট পুলিশগুলো টপ টু বটম কারাপ্টেড 100%। এই যে একটা অফিসার নাকি, এই যে কি জানি ডিবি হারুন, এ তো আমি চাকর হিসাবে রাখবো না আমার বাসায়। চুল আশ্রায় না, ওই মহিলাদের সাথে ছবি তুলে, ইয়ের সাথে আপনার যে কি বলে ড্রাইভারের সাথে ছবি তুলে, চোর বাটপারদের সাথে ছবি তোলে, তার অফিসের থেকে কি নিজে একটা আবার দেখেন, একটা দেশের পুলিশের ওসি যদি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে, তার কাছ থেকে যদি নির্দেশ নেয়, সেটা তো আর বাহিনী থাকে না, সেটা তো আর কোনো সংস্থা থাকে না, সেখানে আইজিরও কোনো কমান্ড থাকে না। হাসিনা হ্যাজ স্পয়েলড দিস কান্ট্রি এন্ড তার বাহিনী। এদেরকে প্রত্যেকটা লোকের, আওয়ামী লীগের কুত্তা লীগ বলেন, শিশু লীগ বলেন, শিশু লীগ থেকে হায়না লীগ পর্যন্ত সমস্ত লোকের ঘরে আপনি কমপক্ষে নিম্ন পর্যায়ে হলেও $1000 পাবেন এবং 1 কোটি টাকা পাবেন, 1000 টাকার নোট। এটা নিশ্চিত থাকেন। আজকে যদি একটা অভিযান করা হয় আর্মিকে দিয়ে, আপনার 5 বছরের বাজেট এদের ঘর থেকে পেয়ে যাবেন। আর বৈদেশিক মুদ্রা ভরে যাবে আমাদের বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ বেড়ে এটা 50 বিলিয়ন ডলার হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে হবে। প্রত্যেকটা ঘরে আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, নারী দিয়ে তাদেরকে সব মূল্যবোধ নষ্ট করে দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগের মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, অসংখ্য ছাত্রীদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। এই দেশের ঘরে ঘরে তারা অভিযান চালাতো, প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তারা নিয়ন্ত্রণ নিয়েছে। রয়ের এলিমেন্ট বাংলাদেশের পদে পদে আছে। এখন আসেন ইয়েতে আসেন, এই যে আপনার আমাদের আর্মির কমান্ডে জিয়াউল হাসান। আরে জিয়া কে? ওর তো মাথায় এমনি কিছু নাই, কমান্ডো। ওর এই বলো তুমি মোস্তাফিজ, তুমি বলো, তুমিও তো কমান্ডো ছিলা, তোমার তো আল্লাহর রহমতে তুমি লেখালেখি করো, কিছু করো। ও কি 2 কলম লিখতে পারে? ওর কোন ইতিহাস আছে? আছে। সে তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্য না। তাকে তারেক সিদ্দিকী তার গোলাম হিসাবে তৈরি করেছে। আর তারেক সিদ্দিক হলো মাস্টার মাইন্ড অফ এভরিথিং। এই তারেক সিদ্দিক হ্যাজ রুইনড দিস কান্ট্রি। সে ঢাকা শহরের, ঢাকার আশেপাশে যত জমি আছে, ঢাকা শহরে গুলশান, বনানী, বাড়িধারায় যে জমিগুলোতে ভাই বোনে একটু ঝগড়া আছে, একটু মনোমালিন্য আছে, কোনো একটা আছে, ওই জমিগুলা সামান্য একটু ধরেন ত্রুটি আছে, এই সমস্ত জমিগুলো, একটা অফিসারের নাম বলবো না, তিনি এখন লন্ডনে আছেন, সেই অফিসারকে হেড বানিয়ে বাড়িধারায় বিশাল একটা অফিস করে র্যাব থেকে, র্যাবের সৈনিকদেরকে নিয়ে, র্যাবের অফিসারদেরকে নিয়ে ওই বাড়িগুলো দখল করে, ওই জমিগুলো বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা। সেই টাকা দিয়ে হিসাব কিতাব না করে অনেকে, একজন অফিসার লন্ডনে গিয়ে বিশাল বাড়ি কিনেছে, বিশাল বাড়ি, তার ছেলে মেয়ে পুরো পরিবার সেইখানে রিহ্যাবিলিটেট করেছে। যখন ঝগড়া লেগে গেল টাকা পয়সা নিয়ে, এই তারেক সিদ্দিকী হ্যাজ রুইন দ্য ক্যারেক্টার অফ দ্য আর্মি। আর্মির টপ টু বটম সেই করে ফেলেছে, আপনার কমান্ড, চেইন অফ কমান্ড ব্রেক করে দিয়েছে। চেইন অফ কমান্ড ব্রেক করে দিলে সেই আর্মি আর কোনো জনগণের জন্য কাজ করতে পারে না। জেনারেল আজিজকে নিয়ে আমি যখন বিভিন্ন অনুষ্ঠান, মানে উনি আমাকে, আমার অনুষ্ঠানগুলো দিয়ে আমাকে ফোন করতেন যে হক তুমিও আমার বিরুদ্ধে বলতেছ। আমি কেন, উনি ওনার আর আমার হলো আমাদের 6 মাসের জুনিয়র সিনিয়র, একসাথে বিএমএতে ছিলাম, মিলিটারি একাডেমিতে 1.5 বছর। তো উনি আমাকে বিএমএতে খুব স্নেহ করতেন। তো আমি যখন ওনার বিরুদ্ধে কথা বললাম, উনি আমাকে ফোন করে বলেন হক তুমি আমার বিরুদ্ধে কথা। আমি স্যার আপনার বিরুদ্ধে তো কথা বলি নাই, আপনার কাজকর্মগুলো নিয়ে কথা বলেছি। আপনি পুলিশের আইজিকে ডাইনে বসান। পুলিশ কি জিনিস? পুলিশকে আর্মির পায়ের ধুলার সমান নাকি বাংলাদেশে? পৃথিবীর কোনো দেশেই না। আর্মি ইজ আর্মি। আর্মির অনার ডিগনিটি ইজ এভার হাই ইন দ্য স্কাই। চির উন্নতম মসির। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা ঘুষ খাই না, দুর্নীতি করি না, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন বিলিয়ে দেই। পুলিশ তো এগুলো চোর বাটপার হয়ে গেছে। এত লোক আপনি আমাকে আনবেন না।